1971 এবং আমার বাবা। লিখেছেন হুমায়ুন আহমেদ। চতুর্থ পর্ব। ছেলেটি কোনো কথা বলে না, শুধু তাকিয়ে থাকে। আবার অনুরোধ করে, দিন না কিছু একটু লেখে। ছেলেটি তবুও নীরব। এমন সময় নার্স আসে বৈকালিক আহার নিয়ে। টান দিয়ে চাদরটি সরাতেই দেখা যায় ছেলেটির ডান হাতের কবজি পর্যন্ত কেটে বাদ দেওয়া হয়েছে। সেখানে নিপুণ ব্যান্ডেজ। দুঃখ লজ্জায় মেয়েটি পালিয়ে আসে। গল্পে গল্পে রাত হয়ে গেল। দূরে চাঁদপুরের আলো দেখা যাচ্ছে। চাঁদপুরের যাত্রী মেয়েটির সঙ্গে আমরা উদ্বিগ্ন হলাম। সমস্যাটি মিটল হঠাৎ করে। লঞ্চে ইকবালের বন্ধু কবি বলাকা মুখার্জির সঙ্গে দেখা। সে যাচ্ছে কুমিল্লার ভায়া চাঁদপুর। কিন্তু যখন তাকে মেয়েটির সামনে হাজির করা হলো, বলা হলো কোনো ভয় নেই, সে আপনাকে চাঁদপুরে বাসায় রেখে তারপর যাবে। মেয়েটির মুখ কিন্তু আনন্দে উদ্ভাসিত হওয়ার বদলে আরও যেন আমসি মেরে গেল। বারবার জিজ্ঞেস করতে লাগলো, ছেলেটির বাড়ি কোথায়, কোথায় যাবে, কি পরে। ভালো করে তার চেহারার দিকে তাকিয়ে মেয়েটির উদ্বেগের সঙ্গে ব্যাখ্যা খুঁজে পেলাম। তার চেহারায় কবি সুলভ নির্লিপ্ততার বদলে নাট্যকার সুলভ ক্ষিপ্ততার ছাপটাই প্রবল। ছোট চোখ, পাতলা ঠোঁট, কিঞ্চিত ঝুলন্ত নাক, সব মিলেই এমন একটি ধারণা হয় যে এইমাত্র একটা অন্যায় করে পুলিশের ভয়ে আত্মগোপন করে আছে। যাই হোক, বলাকা মেয়েটিকে নিয়ে নেমে গেল। আমরা হুলারহাটে পৌঁছালাম ভোর 5টায়। সেখানে শুনি শেখ মুজিবুরের আহ্বানে যানবাহনে হরতাল চলছে। খুশি মনে হাঁটতে হাঁটতে বাসা পৌঁছালাম। সদর দরজা খোলা। ঢুকে দেখি দুটি পালঙ্ক একত্রে করে মস্ত বিছানা তৈরি করে সবাই শুয়ে। আব্বা সাধারণত দেরিতে ওঠেন। সেদিন যেন আমাদের জন্য ঘুম ভেঙেছে সকালে। সবাইকে দেখে ছেলে মানুষের মতো খুশি উঠলেন। আরে দেখো কে এসছে, এই ওঠো না। আম্মা উঠলেন। আব্বা সিগারেট ধরিয়ে খুশি মনে ঢাকার কথা জিজ্ঞেস করতে লাগলেন। একটু পরেই বলতে লাগলেন, যাক, সবাই এসে গেছে, হাজার শুকুর, আর ভয় নেই, আর ভয় নেই। আব্বা তার চিরচরিত স্বভাব অনুযায়ী চড়া ভলিউমে রেডিও ছেড়লেন। শেফু যখন আব্বা আম্মাকে পা ছুঁয়ে সালাম করলো, তখন আনন্দে আব্বার চোখে পানি এসে গিয়েছে। 7 তারিখ। আগুনের মতো ভাষণ হলো শেখ সাহেবের। তার সেই বিখ্যাত 4 দফা পূর্ব শর্তের অপূর্ব ভাষণ। আমি যদি তোমাদের কাছে না থাকি, তোমাদের উপর আমার আদেশ রইল, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও। রক্ত যখন দিতে শিখেছি, আরও দেব। বাংলাকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। কাউকে ভয় দেখাতে হলো না, জোর করতে হলো না। বন্ধ হয়ে গেল স্কুল, কলেজ, কোর্ট কাছারি। সরকারি বেসরকারি সমস্ত অফিসেই তালা ঝুলল, শুধুমাত্র শেখ সাহেবের অহিংস অসহযোগ আন্দোলনের ডাকে। সবাই বুঝতে পারছে যে ঝড় আসছে। বহুদিনের সঞ্চিত সমুদ্রের বিশাল জলরাশি ফুলে উঠেছে। বাদ দিয়ে এ বাদ দিয়ে এ ঠেকানো যাবে না। এদিকে সময় আর কাটে না। সময় কাটানোর জন্যই একটা উপন্যাস লিখতে শুরু করলাম। অসফল প্রেমের উপর ভিত্তি করে নিতান্তই সহজ উপন্যাস। মহৎ আদর্শ কিছুই নেই, সমাজনীতি রাষ্ট্রনীতির কোনো সমস্যা নেই। উপন্যাসে বাবার চরিত্র হয়ে উঠল আমার আব্বার চরিত্রেরই অনুরূপী। নায়ক তো নিজেই, নায়িকারা খুব একটা কল্পনার নয়। সময় কাটতে লাগলো হু হু করে। ছোট বোনের নামে 2-একটা কবিতাও লিখে পাঠালাম দৈনিক পাকিস্তানে। ছাপাও হলো। অসমাপ্ত পরীক্ষা। দেশের পরিস্থিতি সমস্তই আমার মন থেকে মুছে গেল। ঘাড় গোছ করে অনবরত লিখে চলছি। একটা পরিচ্ছেদ শেষ হয়, সবাইকে বই শোনাই। চলবে, মন্দ নয়, এই জাতীয় মন্তব্যে উৎসাহে ভাটা পড়ে না। আব্বাও কিছুটা বিশ্রাম পেলেন। মফস্বলে ঘোরাটা বন্ধ হলো। কাজের মধ্যে সকালে ঘুম থেকে উঠে খবর শোনা, অফিসের কাগজপত্র দেখতে দেখতে চা খাওয়া, মাঝে মাঝে কোর্টে যাওয়া, দুপুরের দিকে অল্প কিছু খেয়ে একটু ঘুম, বিকেলে বারান্দায় চেয়ার পেতে বসা। প্রত্যেক বৈকালিক আসরের সময় নিয়মিত সদস্য ছিলেন ডাক্তার সাহেব, কোর্টের ইন্সপেক্টর সাহেব, এসডি প্রো সাহেব। ঘন ঘন চা পাঠানো হতো। আব্বা মেজাজি মানুষ। মেজাজ থাকলে ভালো গল্প করতেন এবং গল্প করতে ভালোবাসতেন। তার আসল উৎসাহ ছিল অকাল স্টাডিতে। কাছেই সব রকম রাজনৈতিক আলোচনা শেষ হতো। ভূত, প্রেত, জিন, কেমিস্ট্রি আর অ্যাস্ট্রোনমিতে এসে এই আসরে রাজনৈতিক নেতারাও আসতেন। ন্যাপ মনোনীত প্রাদেশিক পরিষদের প্রার্থী আলী হায়দার খান তাদের মধ্যে অন্যতম। সে আব্বার বিশেষ প্রিয়পাত্র ছিল। অনেক ব্যাপারে আব্বা তার উপর নির্ভর করতেন। আব্বার রাতটা কাটত এসডিও সাহেবের বাসায়। ভদ্রলোকের বাড়ি সিন্ধু।
আব্বার সঙ্গে তার কোনো রকম মিল ছিল না, না চরিত্রে, না বয়সে, না স্বভাবে, কিন্তু মিল ছিল আত্মিক। সিন্ধু থেকে চিঠি লিখেছে যে, ছোট ভাই আপনি যদি আসতেন তবে পড়ে শোনাতাম। বহুদিন চিঠিপত্র পাই না, মন বড় খারাপ। আপনি যদি আসেন তবে মনটা একটু হালকা হয়। সুন্দরবন দেখতে যাব আমরা, কয়েকজন পশ্চিম পাকিস্তানি বন্ধুও এসেছেন, আপনি যদি সঙ্গে আসেন। এই জাতীয় টেলিফোন আসতো প্রায়ই। বেচারা একা একা থাকে। রবীন্দ্রসঙ্গীতের এক পাঁচা রেকর্ড দিয়েও আসলেন বাবা। রবীন্দ্রসঙ্গীতের অর্থ বুঝতে পারছেন না, নিজেই গানগুলোর ভাব অনুবাদ করে দিলেন। পিরোজপুরে ভালো দুধ পাওয়া যাচ্ছে না, বাসা থেকে একশের দুধ পাঠাতে লাগলেন। আগেই বলেছি আমাদের সময় খুব ভালো কাটছিল। অবশ্যই এর অর্থ এই নয় যে খুব হইচই করে দিন কাটছিল। স্বাভাবিক যেমন কাটে তেমনি। সন্ধ্যার পরে বেড়াতে যেতাম সবাই মিলে। বাসার ডান পাশ দিয়ে যে রাস্তাটা হুলারহাট পর্যন্ত গিয়েছে, সেই রাস্তা ধরে হাঁটতাম। টিবি হসপিটাল, টাউন কমিটি পেরিয়েও অনেক দূর যাওয়া হতো।